নমস্কার। ট্রেড উইথ বিশ্বের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। সবার আগে সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। সবাই খুব ভালো করে আশা করি কাটিয়েছো সারাটা দিন। আর যারা যারা মার্কেটে ছিলে তারা তো আজকে মার্কেটে দেখেছো মার্কেটের কী পরিস্থিতি। নিফটি একটু গ্রিন লাগছে চার্টে, কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল চার্টে যাই, মানে অ্যাকচুয়াল একটু ইনডেপথ অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু দেখবো যে নিফটির অবস্থা খুবই খারাপ। মানে আমার মনে হয় আজকে প্রত্যেকটা মানুষের পোর্টফোলিওর অবস্থা ভীষণ পরিমাণ খারাপ। ঠিক আছে, তো চলো আজকে কিছু কথা হবে, কিছু কথা বলবো। ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু নয়েজ আসতে পারে, পাড়াতে সরস্বতী পুজো হচ্ছে, তাই জন্য সাউন্ডটা হয়তো আসতে পারে ব্যাকগ্রাউন্ডে, ওটা ইগনোর করো প্লিজ। তো দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম এই যে আমার যে ওয়াচ লিস্ট আছে, ওয়াচ লিস্টে ম্যাক্সিমাম সব রেড 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 হয়ে রয়েছে। ঠিক আছে, তো এগুলো পুরোটাই মানে সবটাই মিড ক্যাপ স্টক নিয়েই তো আমাদের ম্যাক্সিমাম সবার পোর্টফোলিও গঠিত হয়। তো সেই জন্যই কিন্তু আজকে এই লাল ইয়েটা আমরা দেখতে পাচ্ছি। হয়তো পোর্টফোলিও আজকে প্রচণ্ড পরিমাণে এফেক্টেড হয়েছে। মানে 95% লোকজনের, যারা আমাদের ইনভেস্টার আছে, তাদের পোর্টফোলিও কিন্তু আজকে 95% সবার রেড আছে, 95% রেড। হ্যাঁ, 5% হয়তো যারা লার্জ ক্যাপে পজিশন নিয়ে বসে আছে তাদের হয়তো একটু নাও হতে পারে রেড, বাট ইটস 95% আপ টু, মানে মোর দ্যান 95% আই থিঙ্ক ইটস টোটালি রেড টুডে। তো চলো একটু ডিসকাশন করে নেওয়া যাক। ঠিক আছে, সবার আগে আমরা নিফটির ডেইলি চার্টটা আমরা একটু দেখবো। দেখো, আমি আগের দিন যখন ভিডিও বানিয়েছিলাম, আমি তোমরা হয়তো তোমাদের মনে আছে, আমি 15 মিনিট চার্ট অ্যানালাইসিসে একটা কথা বলেছিলাম যে ধরো আমি যদি 15 মিনিট চার্টে যাই, আমি এটা বলেছিলাম যে নিফটি এই যে ওপরে গেছে, এই যে দেখাচ্ছে এটা এতটা ওপরে গেছে, এটা কিন্তু এতটা ওপরে থাকবে না, ও ঠিক রিট্রেস করে নিচে আসবে। মানে আমি 30 তারিখে সম্ভবত, হ্যাঁ 31 তারিখে রাত্রেবেলা যে ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি বলে দিয়েছিলাম এই কথাটা। এরকম আমি দেখেও দিয়েছিলাম একে, সম্ভবত এরকমভাবে রিট্রেস করে আবার ওপরে যাবে। আমি একবার ওটা দেখে নিই, তবু তোমাদের সুবিধার জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। সম্ভবত এইটা, এই ভিডিওটা মেবি, সম্ভবত, আমি ঠিক কনফার্ম নই, একবার দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি একবার এখানে একটু দেখিয়ে দিই। সম্ভবত আমি ওটা 15 মিনিটের চার্টে অ্যানালাইসিসটা করেছিলাম। এইখানে আমি বলেছিলাম যে এখান থেকে রিট্রেস করে কিন্তু আবার উপরের দিকে যেতে পারে। এই জোনটা আমি এঁকে দিয়েছিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি বলেছিলাম কিন্তু এই জোনটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হতে চলে, 23,300 জোনটা। ঠিক আছে, এইরকম কোনো একটা এরকম একটা পজিশন আমি বলে দিয়েছিলাম, এই জোনটা ফ্যাক্টর হতে পারে। তো দেখো নিফটি কিন্তু একদম ঠিক আমার প্রেডিকশান যেরকম আমি করেছিলাম, ঠিক আছে, একদম সেম এসেছে। দেখতেই পারছো ও ঠিক ওই মানে এই জোনটা থেকেই কিন্তু ও আবার ওই রিট্রেস করে ওপর দিয়ে, আমি আজকে গ্রুপেও দিয়ে দিয়েছিলাম যে 23,225 থেকে 200 এটা একটা সাপোর্ট জোন আছে। ঠিক আছে, তো দেখো আজকে নিফটি যেটা লো আছে 23,222, 23,222, এটা কিন্তু আজকে নিফটি লো বানিয়েছিল। ঠিক আছে, সকালবেলা, এবং তারপরে একদম দিনের হাইতে যেই ক্লোজিংটা দিয়েছে যদিও। তো 15 মিনিটের চার্ট আমি পরে অ্যানালাইসিস করবো, আগে আমরা ডেইলি চার্টটা অ্যানালাইসিস করি যে আগামীকালকের জন্য নিফটির লেভেলগুলো কী হতে চলেছে, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। এছাড়াও আমি কিছু ব্যাপার নিয়েও বলবো আজকে, যাদের পোর্টফোলিও রেড হয়েছে সেই পোর্টফোলিও রেড হওয়ার কারণ কি, কী হতে চলেছে ভবিষ্যতে, এটা নিয়েও আমি একটা আমার যতটা ধারণা আছে আমি সেই হিসাবে তোমাদের একটা গাইডেন্স দেবো। তো চলো দেখো, আমাদের কাছে আজকে আমাদের নিফটির ক্লোজিং দিয়েছে 23,359। ঠিক আছে, এবং নিফটি লো বানিয়েছিল 23,222। ঠিক আছে, তো আজকে যা অ্যাজ পার ডেটা, মানে আজকে আমাদের যা ট্রেডিং হয়েছে সারাদিনে, তাতে এবার নিফটির ইমিডিয়েট সাপোর্ট কিন্তু ওইটাই এসে গেছে 23,222। ঠিক আছে, এবং ওপরের দিকে রেজিস্ট্যান্স সেম থাকছে 23,444 থেকে 555 জোনটা, যে জোনটা থেকে আগের দিনও নিফটি ব্রেকআউট দিয়ে আবার নিচে এসেছিলো। তো সেম কিন্তু ওই জোনটা কিন্তু আবারও রেজিস্ট্যান্স হিসাবে হয়ে যাচ্ছে। মানে এই যে এই লেভেলটা, যেহেতু এই লেভেলটাকে ও ব্রেক করে নিচে এসে, তো এই লেভেলটা আবার ওর জন্য কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসাবেই কাজ করবে। আর সাপোর্ট হয় 23,222, যেটা আজকে লো করেছিল। এবং খুব সুন্দর একটা কিন্তু বুলিশ ফরমেশন ক্যান্ডেল নিফটি তৈরি করেছে, যেটা মর্নিং স্টার বলা হয় ক্যান্ডেল স্টিকের পরিভাষাতে। তো আমরা ওটা বুঝবো না, ক্যান্ডেল স্টিকের একটা সিম্পল লজিক আছে। দেখো, এই ক্যান্ডেলটা আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই। এটা অনেকে যারা চার্ট সম্বন্ধে বোঝো না বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্বন্ধে থিওরিটিক্যাল জ্ঞানটা নেই, আমি তাদেরকে এই জিনিসটা বলে দিই, এটা বুঝতে পারবে তোমরা। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আগে জিনিসটা বলি তোমাদেরকে। দেখো, এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে, এটা আমাদেরকে আগে জানতে হবে যে গ্রিন ক্যান্ডেলটা কেন তৈরি হয়েছে। একটা গ্রিন ক্যান্ডেল কখন তৈরি হয়, ধরো এখানে ওপেনিং হলো, ঠিক আছে, ওর নিচে গেল, ওপরে যেয়ে ক্লোজিং দিল, এবং এরকম জায়গায় গিয়ে ক্লোজিং, তখনই তো এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। গ্রিন ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলের তো চারটে জিনিস: ওপেন,
লো, হাই এবং ক্লোজিং, এই চারটেই তো জিনিস, এর বেশি তো কিছু নেই। ওপেন, লো, হাই এবং ক্লোজিং, এই চারটে জিনিসের বাইরে তো একটা ক্যান্ডেলস্টিকে কিছু হয় না। তাহলে গ্রিন ক্যান্ডেল কখন তৈরি হয়? যখন তার ক্লোজিংটা ওপেনিংয়ের থেকে ওপরে হয় তখন সেটা গ্রিন হয়, যখন ক্লোজিংটা ওপেনিংয়ের থেকে লোতে আসে তখন সেটা রেড হয়। এবং যেটা এই যে আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা একটা বুলিশ ফর্মেশন ক্যান্ডেল। তার মানে কি, মার্কেটে যারা পার্টিসিপেন্টরা ছিল তারা মার্কেটকে নিচে নিয়ে এসেছিল, কিন্তু যখন তারা নিচে নিয়ে আসে এখানে অনেকে বায়ার বসেছিল, তারা এখান থেকে বাই করে মার্কেটকে আবার সেই ওপরে তুলে দিয়েছে, এবং এতটাই তুলেছে যে আজকের ওপেনিংয়ের ওপরে যেয়েও একটা হাই লেভেল বানিয়েও কিন্তু ও একটা ক্লোজিং, সুন্দর একটা ক্লোজিং দিয়েছে। তো এই জন্য কিন্তু আজকে গ্রিন ক্যান্ডেলটা এত সুন্দর তৈরি হয়েছে। তার মানে এখানে কী বোঝাচ্ছে, এখানে বায়াররা হেভিয়ার, মানে বায়াররা স্ট্রং, এখানে বায়াররা স্ট্রং, এটাই বোঝাচ্ছে কিন্তু এখানে। ঠিক আছে, তো বায়াররা যখন মার্কেটে স্ট্রং হয় তখন কিন্তু আমাদেরকে সাপোর্ট ভাঙাটা খুব টাফ হয়ে যায়, যেটা আজকে দেখো সেলাররা ট্রাই করেছিল নিচের দিকে নামানোর মার্কেটকে, কিন্তু নামাতে পারেনি, ও ঠিক এই ওখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু ওপরে গেছে। ঠিক আছে, তো ক্যান্ডেলস্টিংয়ের ম্যাটারটা বোঝাতে পারলাম আশা করি, যে একটা ক্যান্ডেলস্টিং কখন গ্রিন হয়, এবং ক্যান্ডেলস্টিকের এই যে ফান্ডামেন্ট থিওরিটিক্যাল যে নলেজটা যারা যারা জানতে না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে দাদা এটা জানতাম না, জানালে তুমি। ঠিক আছে, তো কেমন লাগলো আমার এটা? আর যদি তোমরা চাও যে ক্যান্ডেলস্টিকের ওপর আমি কোনো একটা ভিডিও নিয়ে আসি যেখানে আমি ডিফারেন্ট টাইপ অফ ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করব, তার ফরমেশনের কারণ কি, ক্লোজিংটা কেন ওরকমভাবে হলো, মানে থিওরিটিক্যাল যে পার্টটা থাকে সেটা নিয়ে যদি অবশ্যই তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো, আমি সেটা নিয়ে আলোচনা করবো। তো আজকের বিষয় সেটা না, আজকে আমরা মার্কেট নিয়ে অ্যানালাইসিস করি। তো আমি কি বললাম, আমাদের জন্য এখন সাপোর্ট এই 23,222, ঠিক আছে, এবং রেজিস্ট্যান্স এই জোনটাই আবার চলে আসছে 23,444 থেকে 55, 555 এই জোনটা, ঠিক আছে, 555 এই জোনটা আবার রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার চলো আমরা 15 মিনিটে চারটা একটু অ্যানালাইসিস করি, তারপর আমি কিছু স্টক নিয়ে কথা বলবো। দেখো নিফটি আজকে কিন্তু মানে ওই বললাম যে একদম সুন্দর করে বায়ারটা ওপরে তুলে রিটেস্ট করে আবার ওপরের দিকে নিয়ে যাচ্ছে। দেখো এখনও পর্যন্ত 15 মিনিটের চার্ট দেখে যেটা বোঝা যাচ্ছে, ও কিন্তু তোমার দেখতে পাচ্ছ এখানে ও মানে এই যে ইয়েটা চেঞ্জ, ও কিন্তু সেই লোটা কিন্তু ভাঙছে না এখনও। এই লোটাতে ধরো এই একটা দিন বাদ দাও, শনিবারের দিনটাকে বাদই দিয়ে দাও মার্কেট থেকে, ঠিক আছে, কারণ ওইটা বাজেটের প্লেট ছিল, ওটা বাদই দাও। তুমি দেখো লো কিন্তু ভাঙছে না, এই লো, এই লো, এই লো, আবার এই লো, ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল কিন্তু সেই রেজিস্ট্যান্সের উপরে আজকে ক্লোজিংটা দিয়ে, তো এই পোর্শনটাকে বাদ দিয়ে দাও, এই পোর্শনটাকে বাদ দিয়ে দাও, ও কিন্তু লো ভাঙছে না হিসাবে। ঠিক আছে, তো বুলিশ ফরমেশন এখনও আছে মার্কেটে। আর তার থেকে বড় কথা, একটা ফান্ডামেন্টাল নিউজ আছে যেটা শুক্রবারে, ঠিক আছে, এই শুক্রবার আরবিআইয়ের পলিসি আছে, হ্যাঁ, আরবিআই পলিসি আছে, এবং আরবিআই কিন্তু রেট সুদের পার্সেন্টেজ কমাতে চলেছে, মানে রেট কাট হতে চলেছে। তো যদি রেট কাট হয় তাহলে কিন্তু আমাদের মার্কেট আবার কিন্তু বুলিশ হবে। ঠিক আছে, কেন বুলিশ হবে? দেখো যখনই একটা সুদ কমবে মার্কেটে, তখন কি বড় বড় যে কর্পোরেট সেক্টরগুলো আছে তারা তো মার্কেট থেকে কম সুদে টাকা তুলতে পারবে না। তো যখনই তারা কম সুদে টাকা তুলবে, ডেফিনেটলি তাদের কস্টিংটা অনেক কমে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলোর গ্রোথ হতে পারে। এবং আরবিআই নয়, নট অনলি আরবিআই, আমাদের গভর্নমেন্ট খুব চেষ্টা করছে মার্কেটকে স্ট্যাবেল রাখার, কারণ তাদেরও একটা ইমেজের ব্যাপার আছে। কিন্তু দেখো এখানে গভর্নমেন্ট কিছু করতে পারবে না, কারণ সবটাই ডিপেন্ড করছে ডিআইআই আর এফআইআই এর উপরে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে নিফটি বটম বানিয়ে ফেলেছে এবছরের মতন। ঠিক আছে, এইটাই নিফটির লাস্ট বটম, ওই 22,600-700 কাছাকাছি যেটা বটম বানিয়েছিল ওটাই নিফটির বটম। নিফটি আর বটম যাবে না, এটা আমি মনে করি, এটা আমি তোমাদের 2-3 দিন আগের ভিডিওতেও বলেছিলাম আশা করি। ঠিক আছে, তো কালকের দিনের জন্য কিন্তু 15 মিনিটের চার্টে প্রথম রেজিস্ট্যান্স ওইটাই থাকবে, মানে যেটা আজকের এই যে এই জোনটা কিন্তু রেজিস্ট্যান্স থাকবে। আর সাপোর্ট তো এখন আপাতত ইমিডিয়েট সাপোর্ট এটা আছে, তারপরে এটা আছে। তো যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয়ে যায় নিফটি, ঠিক আছে, ধরো নিফটি এখানে গ্যাপ আপ ওপেন হলো, সাপোজ ধরো নিফটি গ্যাপ আপ ওপেন হলো, তো গ্যাপ আপ ওপেন হলো তখন রেজিস্ট্যান্স এই জোনটা চলে আসবে, ঠিক আছে, বা এই জোনটা চলে আসবে, মানে 23,440 থেকে এই জোনটা আমি বলছিলাম, এই জোনটা, ঠিক আছে, এই জোনটা কিন্তু রেজিস্ট্যান্স জোন আছে। আর ওই সাপোর্ট তো এখন যদি এর ওপরে যায় তাহলে এইটাই সাপোর্ট হয়ে যাবে তখন। ঠিক আছে, তো কালকে যখন ট্রেড করবে একটু সাবধানে করো। আর কালকে গ্যাপ আপই ওপেন হতে চলেছে নিফটি, কারণ নিফটি তাই বলছে, অলরেডি 138 পয়েন্ট পজিটিভ আছে। ঠিক আছে, তো নিফটিকে রেঞ্জ বানাতে দাও, তারপরে তোমরা ট্রেড করো। ঠিক আছে, আচ্ছা এবার চলো কিছু স্টক নিয়ে আমরা আলোচনা করি। দেখো আজকে যা সেলিং হয়েছে ম্যাক্সিমামটা দেখছি সব পিএসইউ সেক্টর। আমি তোমাদের একটা বলেছিলাম না, বিএসসির একটা পিএসইউ সেক্টরটা দেখি তোমাদের, পিএসইউ ইন্ডেক্স,
বিএসসি পিএসইউ দেখো, ঠিক আছে, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, ও কিন্তু একদম এই বটমের কাছাকাছিই রয়েছে, ঠিক আছে। এবার এখানে কি করবে, এখানে এটা দেখো, এই যে সাপোর্ট জোনটা যেটাকে ভাঙলো না, কিন্তু ওইখানেই ঘোরাফেরা করলো, ঠিক আছে। অনেক দিন এখানে কিন্তু কাটাতে পারে। তো ওই মানে যারা যারা পিএসইউ সেক্টরে ছিলে আগে থেকেই, আমি অনেক আগে বলেছিলাম পিএসইউ সেক্টর থেকে বেরিয়ে যেতে। কারণ দেখো আজকে মানে কল্পনা করতে পারবে না কি লেভেলে সেলিং হয়েছে। মানে এক একটা স্টক 8% 9% করে নেগেটিভ। দেখো এই যে মাদারসন 8% নেগেটিভ, হাটকো 8% 9% নেগেটিভ, ঠিক আছে। দেখো সিগাল তো বাদ দাও, কোথায় গেল, আমি আজকে দেখছিলাম সিডিএসএল 5%, জিও ফিনান্স 3%, হ্যালের মতন এত বড় একটা স্টক, এত ফান্ডামেন্টালি স্ট্রং একটা স্টক, সেটা প্রায় 6% 7% করে কারেকশন হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা দেখো পিএসইউ সেক্টরের অবস্থা খুব খারাপ আছে। এগ্রিকালচার সেক্টর কেন হয়েছে খারাপটা, রিজন একটাই, যে এই যে বাজেট হয়েছে, বাজেটটা কিন্তু মানে মধ্যবিত্তের দিকে নজর রেখে বাজেটটা করেছে, ঠিক আছে। তো মধ্যবিত্তরা তো আর মার্কেটকে চালায় না, মার্কেটকে কারা চালায়, কর্পোরেট সেক্টর চালায়। তো মার্কেটকে যারা, যদি কর্পোরেট সেক্টর যদি মার্কেটকে রান করায়, তো কর্পোরেট সেক্টরে যদি প্রফিট না হয়, তাহলে মার্কেট কি আর উপর দিকে যাবে? যাবে না তো। তো ওই জন্যই মানে মানে গভর্নমেন্ট খুব ভালো করে জানতো যারা রেট কাট করতে চলেছে আরবিআই, ঠিক আছে, 25 বেসিস পয়েন্ট বিপিএস রেট কাট হবে, জানতো ভালো করে, ওই জন্য মধ্যবিত্তের দিকে বাজেটটা দিয়ে দিল। এবার রেট কাট হবে, তারপরে যদি মার্কেট ওপরের দিকে মুভমেন্ট দেয়। আর দেখো ইন্ডিয়ার মতো মার্কেট এফআইআইদের ব্যাক করতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। এফআইআইরা কিন্তু মার্কেটের বাইরে বেশি দিন থাকতে পারবে না। হ্যাঁ, এখন তারা সেলিং করছে ঠিকই, কিন্তু তারা কিন্তু বেশি দিন ইন্ডিয়ার মার্কেটের বাইরে কিন্তু থাকতে পারবে না, কারণ ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ইমার্জিং মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। তো এফআইআই কিন্তু বেশি দিন বাইরে থাকতে পারে না, তাদেরকে আসতেই হবে। কোথায় যাবে তুমি বলো না? ও নিজের দেশে কত ইনভেস্টমেন্ট করবে, কত ইনভেস্টমেন্ট করবে? ওকে তো বাইরে আসতেই হবে। বা ভালো ভালো যে ইমার্জিং মার্কেট যেখানে আছে, সেখানে যদি ওরা না ঢোকে, তাহলে ওরা প্রফিট করতে পারবে? কোনো দিন করতে পারবে না। তো অবশ্যই তারাও ঢুকবে, কিন্তু একটু সময় লাগবে। এখন হয়তো মার্কেট একটু এখানে এরকম সময় কাটাতে পারে, এই যে জোনগুলো বানাচ্ছে, ঠিক আছে, সেই জোনগুলোর ভেতরেই হয়তো সময় কাটালো। 1000 পয়েন্টের ভেতরে হয়তো তোমার 2 মাস 3 মাস কাটিয়ে দিল, মানে দেখলো 24,000 ক্রস করলো না, এদিকে তোমার 22,000ও 23,000, মানে 22,800ও ভাঙছে না। এই জোনটার ভেতরে হয়তো মার্কেট ঘোরাফেরা করছে, ঠিক আছে। তো এতে কি ক্ষতিগ্রস্ত হবে? এতে কিন্তু লার্জ ক্যাপগুলো তোমার জায়গাটা বজায় রাখবে, ক্ষতিগ্রস্ত হবে মিড ক্যাপ স্টকগুলো, মিড ক্যাপ আর স্মল ক্যাপগুলো। তো যদি এখনও কারোর মনে হয় যে না ভাই, আমার পক্ষে এখন ওগুলো সহ্য করা সম্ভব হচ্ছে না, এতটা লস নেওয়া সম্ভব হচ্ছে না, বেরিয়ে যেতে পারো, ঠিক আছে। কারণ 8% 9% করে পড়ছে একটা স্টক, কতদিন ধরে রাখতে পারবে বলো? তারপরে উইপ্রোর মতন হবে। উইপ্রো যেমন 300 থেকে একসময় 100 টাকা 150 টাকায় ট্রেড করছিল, এখন আস্তে আস্তে আবার বেড়েছে ফান্ডামেন্টালি। 2 বছর অপেক্ষা করলে হয়তো তুমি দাম পেয়ে যাবে, কিন্তু সেই 2 বছর কি তুমি অপেক্ষা করতে পারবে? আগে নিজেকে প্রশ্ন করে দেখো যে হ্যাঁ, আমি 2 বছর এখনো হোল্ড করতে পারবো, তাহলে হোল্ড করো। আমি এটা অনেক দিন আগেই বলেছিলাম, অনেককেই বলেছিলাম, আমার গ্রুপে যারা যারা ছিল তাদের প্রত্যেকেই বলা আছে যে পিএসইউ থেকে বেরিয়ে যাও, ঠিক আছে। আর এই বছর কিন্তু এনার্জি সেক্টর খুব ভালো পারফর্ম করবে, আমি বারবার বলছি, এনার্জি সেক্টর আর ফার্মা সেক্টর, এই দুটো সেক্টর কিন্তু মারাত্মক লেভেলে পারফর্ম করতে চলেছে 2025-এ। সো ইনভেস্টমেন্ট যদি নিতে হয় ওই দিকে রান করতে পারো। ফার্মা বিস কিনে রাখতে পারো কিছু, এখন 21 টাকা 22 টাকায় চলছে, ঠিক আছে। দেখো এর চার্টটা দেখে নাও ফার্মা বিজের, ঠিক আছে, অনেকটা কিন্তু ওর নিচের দিকেই আছে প্রায়, ঠিক আছে, প্রায় 15% 20% নিচে আছে। তো এখান থেকে বাই করলেও তুমি যখন ও হাইতে পৌঁছাবে, মোটামুটি খারাপ হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আইটিবিজ আমি অনেক দিন আগে আমার গ্রুপে ছেলেদেরকে বলা ছিল, প্রচুর আগে, এই 21 টাকা 32 টাকা এই সমস্ত জায়গা থেকে বলা ছিল, ঠিক আছে। তারা ভালো প্রফিটে আছে এই মুহূর্তে। যাদের যাদের কাছে আইটিবিস আছে, আমার 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 বলার পরে নিয়েছিল, তারা একবার কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। তো মোটামুটি এটাই। আর এখন কোনো স্টকে সুইং ট্রেডিং বা কিছু করতে যেও না, কেউ করতে যেও না, ঠিক আছে, ভালো ফান্ডামেন্টালি স্টক ছাড়া। হ্যাঁ, কারণ 2 দিন পরে টাকা হয়তো তুমি ওটার দাম পেয়ে যাবে, কিন্তু এখন যদি ভুলভাল স্টকে ঢুকে যাও না একবার, তো ফেসে গেলে কিন্তু বার হতে মিনিমাম 2 থেকে 3 বছর লেগে যাবে, ঠিক আছে, মার্ক মাই ওয়ার্ড। এটা চিন্তা ভাবনা করে দেখো, ঠিক আছে সবাই, যারা যারা আছো ভুলভাল স্টকে। এলএনটির মতন একটা স্টক 5% 6% মাইনাস হচ্ছে, বুঝতে পারছো কী চলছে? সিমেন্স 9% মাইনাস, এত বড় একটা স্টক সিমেন্স। টেলিকম সেক্টর কেন পড়েছে? ওই বাজেটে কিচ্ছু নেই, কর্পোরেট সেক্টরের জন্য কিচ্ছু দেয়নি, সেই জন্যই এত এত মাইনাস প্রত্যেকটা স্টকগুলো, ঠিক আছে। আরবিআইয়ের পলিসির পরে ওটা আবার বাড়বে, নো ডাউট, ঠিক আছে, বাড়বে। কত বাড়বে? ওই 24,000 যে ধারাবে আবার কদিন, ওখানেই আবার হয়তো নিচে ফেলে দিল, আবার উঠলো, এই করবে। ওই আগের এই যে মুভমেন্ট হয়েছিল, এই যে এখান থেকে যে মুভমেন্ট হয়েছিল, এসব ভুলে যাও,
ঠিক আছে, এসব ভুলে যাও। এ আর পাবে না। এ আবার 3 বছর 4 বছর পরে যে 4 বছর পরে যে দেখবা আবার তখন ওই বুল মার্কেট চালু হচ্ছে। এখন যদি কেউ ভাবে আজকে আমি কিনবো, দুদিন পরে আমি 15%, 20% প্রফিটে, 50% প্রফিটে চলে যাবো 2 মাস পরে, ভুল। ও সমস্ত আর ওই গল্প আর এখন হবে না। ঠিক আছে, এটা বিয়ার ফেস চলছে মার্কেটে, আর এটা টাইম কারেকশান হচ্ছে। এখন মার্কেটে প্রাইস কারেকশান হবে না, এটা টাইম কারেকশান হচ্ছে। ঠিক আছে, ওই একই জায়গাতে দাঁড়িয়ে থেকে 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 এই কারেকশানটা করবে, আবার যখন সময় আসবে তখন আবার এগোবে। তুমি নর্মালি ধরো না, এখানে যদি তুমি 20 EMA অ্যাড করো, সাপোজ মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ তুমি যদি এখানে অ্যাড করো 20 EMA, দেখো 20 EMA এর কাছাকাছি ঘোরাফেরা করছে। ঠিক আছে, তো 20 EMA যখন ক্রস করবে, ওপরে 200 EMAও আছে। দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো 200 EMA অত উপরে, আর এখানে 20। যখন যখন দেখবে এই 20 EMAটা এরকম 200 EMA ধরে এরকম আছে, এরকম যখন ক্রস করে যখন উপরে যাবে তখন ভাববে যে না, আমরা আবার একটু বুল ফেজে যেতে চলেছি। ঠিক আছে, যতদিন না এটা ক্রস করছে ততদিন এরকমই থাকবে। ঠিক আছে, ওখানে অনেক দিনের ঘোরাফেরা করতে পারে কিন্তু। সো বি কেয়ারফুল। ঠিক আছে, দেখো এখানেও দেখো, এই যখন এখানে যখন 20 EMA দেখো ক্রস করেছিল, মুভমেন্টটা দেখেছো? যখন ক্রস করলো একবার, এখন নিচে চলে আসলে উপরে গেল, তারপর মুভমেন্টটা দেখো কত বড় মুভমেন্ট দিয়েছিল। তো যখন যখন 20 EMA ক্রস করবে 200 EMAকে, যাতে যখন যখন কাটবে 20 EMA, ভাববে মার্কেটে একটু বুল ফেজ আসবে কিছুদিনের জন্য। ও আবার যখন ডাউন চলে আসবে, তো ডাউন মানে হয়ে গেল গল্প, আর কোনো কথা নেই। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত থাকলে, বেশি বড় ভিডিও করবো না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ক্যান্ডেল স্টিকের ম্যাটারটা কেমন লাগলো, আর যদি তোমাদের ভিডিও দরকার হয় ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপরে বা ক্যান্ডেল স্টিকের ফান্ডামেন্টাল সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি একটা ভিডিও বানাবো তোমাদেরকে, সেই ভিডিওটা দেবো, তোমরা দেখতে পারবে সেক্ষেত্রে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুনি থাকছে ভিডিওটা। আশা করি মোটামুটি আমি সব কিছুই ছুঁয়ে গেলাম একটু অল্প অল্প করে। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওতে। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।